কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। ঈশ্বর সমান শূন্য, ভূত সমান আত্মা সমান শূন্য। এক অদ্ভুত সমীকরণ না? মেলাতে পারছেন না তো? কাহিনী মহল অরিজিনালসের আজকের কাহিনী রাজশেখর বসু রচিত একটি অলৌকিক মজার কাহিনী, মহেশের মহাযাত্রা। গল্পের প্রধান চরিত্রে কথক, কেদার চাটুর্যে, হরিনাথ কুণ্ডু ও মহেশ মিত্তির। তাহলে শুরু করা যাক। কেদার চাটুর্যে মশাই বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যে শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরেকটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদৈত্য কন্দকাতা এনারাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তার শালা নগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদবাবু বললেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো, ম্যাকডোনাল্ড, চার্চিল আর ওই বালদুইনকে দেখেছো, তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্যে মশাই। আপ্তবাক্য মানতে হয়, আর প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করলো, তা আপনি দেখতে পেয়েছেন নাকি চাটুর্যে মশাই? জ্যাঠামো করিসনি তো, জ্যাঠামো করিসনি। এই কলকাতা শহরে যারা চলাফেরা করে, কেউ কেদানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ কেউ আরো কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ। তা মোটেই নয়। তাদের ভিতরে সর্বদাই ২-১০টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এরকম ভূতের পাল্লায় পড়েছিল ওই মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের ওই মজিলপুরে চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাঁকেও স্বীকার করতে হয়েছিল। আমি বললাম, কি হয়েছিল বলুন না চাটুর্যে মশাই। চাটুর্যে মশাই হুকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, ওই ৩০-৪০ বৎসর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচন্ড নাস্তিক, বুঝলে। ভগবান, ওই আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যের বিচার ছিল না, বলতেন শুয়োর না খেলে ইঁদুর উন্নতি আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের ওই চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনি ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হবে, দুজনের হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন ভূত মানতেন। তাছাড়া মহেশ অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরনাথ ছিলেন আমোদী লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তার যে কথা বলছিলাম, তখন ওই রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। ২-১টা পাস করতে পারলে ওই যেমন তেমন চাকরি জুটে যেত।
লোকেরা তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়েই হোক মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে গিয়ে ওই ভূত আর ভগবানে হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাই ওই তাঁদের অভ্যাস। এই জন্য তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকুদের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীননাথ বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, এই দেখো ভাইয়া, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি হে। আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? হ্যাঁ, আর স্বর্গের তুমি জানাই বা কি? হ্যাঁ, সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলু কুলু বইছে, আর তার ধারে ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেড়ো আর খাও। এই জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুনি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হতা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছুটি বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালো হাতি চাও তো নারদ মুনির আস্থানে যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা। পরলোকে আত্মা, ভূত, ভগবান কিচ্ছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষ কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞার ঠোঁট উল্টে বসে রইলেন। মহেশ মিত্তির বললেন, কিউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বুঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করিয়ে ওই হাতির গুড়ের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর মানে শূন্য, আত্মা মানে ভূত মানে শূন্য। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ। উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতন ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। এই অঙ্ক টঙ্ক আমার আসে না হে। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বয়ে গেছে। বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটা প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। এই কথা। আচ্ছা, ওই আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেব।
হ্যাঁ, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না, বলে দিলাম। যদি দেখাতে না পারো? আমার নাক কেটে নিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। হ্যাঁ। শিব চতুর্দশী রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছ আরো অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখন তার ওই গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে, বুঝলে? মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তায় কেবল এই ভূতের কথাই বলেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায় কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতি, দিল ধরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অভদেবতারা ওই পদবিতে খাটো বলে তাদের ওই আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাট ধরে তাদের প্রাপ্য আদায় করেন। এই সব কথা। হঠাৎ হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। যেন কোনো অসহযোগী বিড়াল তার ওই পলাতকা প্রণয়নীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালচে মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথ বাবু তত্তর করে কাঁপতে কাঁপতে বললেন, আরে রাম রাম রাম, সীতারাম সীতারাম। আরে ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আরেকটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাঁধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করো। এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা ওই কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি শুনে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেড়ালো। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো। দাঁড়া করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নম্বর কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পেছনের 2 ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছড়িয়ে চোর 4 দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রকাণ্ড কিল মেরে বললেন, চোর। হরিনাথ তো পাল্টা কিল মেরে বললেন, আহামক। নিজের পিঠে হাত বোলাতে বোলাতে 2 বন্ধু বাড়ি মুখ হলো। আসল ভূত যারা ওই আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুলু বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড। 2 নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে
আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি? হ্যাঁ, হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে আর ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না। তারা সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচন্ড রাগ, হতভাগা, একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চেয়ে জোচ্চুরির দ্বারা সে আবার ফিলোসফি পড়ায়, এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোঁচবুকের হত্যাকাণ্ড দেখে ওই মহর্ষি বাল্মীকি মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠতম ইত্যাদি। তারপর সাতকান্দ রামায়ণ লিখে তার এই ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। হ্যাঁ, বুঝলে, আমাদের এই মহেশ মিত্তির চিরকাল ওই নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। ওই কলেজের পোশাক না ছেড়ে বড় একটা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটা লিখে বারবার ডাইনে বনায় ঘাড় বেঁকিয়ে ওই দেখে ওই আদি কবি বাল্মীকির মতো ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা ভাবল, কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? ওই কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এই হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটাই একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। নরকে নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকেও রেহাই দেবেন না। তারপর তার শেষ কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বলে, বাবু চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। সেলাই করে নে, সেলাই করে নে। পিঠে মারি চর
মুখে 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 গুজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে? অনর্থক খানিকটা ওই জ্যান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাবো ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স, ঢেঁড়স ঢেঁড়স ফলাবি। হ্যাঁ, হরিনাথ রে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশ বাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই, বুঝলে। এই কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ার পর তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলে, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল, বুঝলে। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু ওই সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো যে প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কে দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলিতি বিস্তার বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো। হ্যাঁ, প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলছেন আর কি দেখছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তু বাগানে গেলে দেখা যায়। ভূত যদি থাকে তবে খাঁচায় পুরে দেখাও না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটাই এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। যত রাজ্যের বই পড়ে পড়িয়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেমন স্বপ্ন দেখেন ভূত তাকে ব্যাং যাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগলো। ডাক্তারকে বললেন পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতের বইগুলো, যা মানেন না তার চর্চা করবেন না। কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। বললেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হইলেন। দিন দিন শরীর ক্ষয় হয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায় এসে তার খবর নিতে। হরিনাথ একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন, অবস্থা খুব খারাপ। হরিনাথ তখন হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যু ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার
কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্পর্কে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। দুশের গন্ধক আর 5 সের সুরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের জন্য সব বন্ধ। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন, বুঝেছ? হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন ওই পাড়ার জনাকতক লোককে ডেকে আনতে। অনেকক্ষণ পর দুজনেই মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? আমি একলা মানুষ, আপনাদের ওপরেই ভরসা। ওই বেলাল্লা হতভাগার লাশ আমরা বইব, আর কি পেয়েছেন নাকি? হরিনাথের তখন মনে পড়ল ওই বড় রাস্তার মোড়ে একটা মাঠকোটা সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেল। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ তার সঙ্গীরা খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় ওই নিমতলায় রওনা হলেন। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ওই ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে। মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সে শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিতিয়ে আবার যাত্রা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পার এগোয় না। পাকরাশি বললেন, ঢের মরা বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতের বুঝি। 15 টাকায় হবে না মশাই, আগেই বলে দিলাম। আরো 5 টাকা চাই। হ্যাঁ, হরিনাথ তাতেই রাজি। কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণী 3 জন হাঁপাতে হাঁপাতে ওই তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আবছাড়া মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। কাছে গিয়ে দেখলেন কালো রেপারে মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, কি আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদতি। হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্রের ওই বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাজক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, দেখো
তুমি কাঁধ দিতে চাও দাও, কিন্তু বকরা পাবে না, তা বলে রাখছি। বকরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পর আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ এ নয় বাবু, বুঝলেন? এ হলো মোষের গাড়ির বোঝ, আরো 5 টাকা লাগবে, একদম পরিষ্কার কথা। এমন সময় আরেকজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। বোঝো, হরিনাথ বিরক্তি না করে তার সাহায্য নিলেন। এইবার পাকরাশি মশাই রেহাই পেলেন। খাট চলছে আরেকটু জোরে, কিন্তু কিছুক্ষণ পর আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছুই ঢুকে নিত। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চল চল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এবার যাত্রা আরো একটু জোরে চলতে শুরু করলো, কিন্তু তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার, এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হওয়ার শক্তি নেই, বললেন, আরে ওঠাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হনহন হনহন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে 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 অত তাড়াতাড়ি কেন? একটু আস্তে চলো না ভায়া। কেই বা কথা শোনে, ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে বিডন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে। আচ্ছা, লোকগুলো কি শুনতে পায় না? হ্যাঁ, ও হে পাকরাশি, থামাও না ওদের। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছে। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে, হরিনাথ ওই পাগলের মতো পিছু পিছু দৌড়চ্ছে। কর্ণমালী স্ট্রিট, গোলাদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, থাম থাম। ও কি খাটের উপরে উঠে বসেছে কে? মহেশ? মহেশই তো। আরে মহেশই তো, কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপরে খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে ও। দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ, ও হরিনাথ। কি 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 কি? এই যে আমি। আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল, তখনও তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওই ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খাঁ এ পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি।
পিন্ডি ছিটকে ফিরে এলো। তার মানে মানে মহেশ পিন্ডি নিলে না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! তাহলে মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার ওই সেনেটের প্রস্তাব ওঠে সেই টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের উপর এমন দুপতাপ শব্দ শুরু হলো যে সবাই ভয় পালালেন। সেই থেকে মহেশ পাণ্ডের নাম কেউ করে না। শুনলেন রাজশেখর বসু রচিত মহেশের মহাযাত্রা। গল্পের সূত্রধার আমি সুমন। গল্প পাঠ ও দ্বিতীয় বর্ষের ছাত্রের চরিত্রে পার্থ সারথী, কেদার চাটুর্যের চরিত্রে স্বর্গীয় অরিজিৎ ব্যানার্জি, নগেনের চরিত্রে কৃষ্ণেন্দু, বিনোদবাবু, চাকর ও প্রতিবেশীর চরিত্রে রাজ, দীনবন্ধু বাচস্পতি, প্রফেসর যদু স্যান্ডেল ও আগন্তুকের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, মহেশবাবুর কণ্ঠে অভিজিৎ দাশগুপ্ত, হরিনাথ কুণ্ডুর কণ্ঠে অঞ্জন, পাকরাশির চরিত্রে ডক্টর সৌরভ বাগ, বংশলোচন বাবুর চরিত্রে সুমিত দাশগুপ্ত, পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনাতে অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ নির্মাণ হেনরিক্স রে। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।